নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সিউড়ি ২ নম্বর ব্লকে। শুভ রামনবমী উপলক্ষে তৃণমূলের ধ্বজা বিতরণ খয়রাশোলে। বিদ্যালয়ের ফ্যান খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা সিউড়িতে। লৌকিক দেবী গুরকালীর পূজা রাজনগরে। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্য সভাতে সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামকে চোর বলে কটাক্ষ করলেন স্থানীয় কোমাগ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগচি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম, তার সঙ্গে স্থানীয় বেশ কয়েকজন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরোধ চলছে বেশ কয়েকদিন ধরে। আজ শনিবার ৫ই এপ্রিল একটি তৃণমূলের দলীয় সভাতে নুরুল ইসলামকে দলীয় মঞ্চ থেকে প্রকাশ্যে চোর বলে আক্রমণ স্থানীয় কোমাগ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগচির। তিনি বললেন যে আপনি মিটিং ডাকুন, আমরাও ডাকি, দেখুন কার মিটিংয়ে বেশি লোক হয়। পাশাপাশি নুরুল ইসলামের হজ করতে যাওয়ার সময় জমি বিক্রি নিয়েও কটাক্ষ করলেন বলরাম বাগচি। বললেন নুরুলের কাছে দুর্নীতির টাকা থাকা সত্ত্বেও হজ করতে যাওয়ার খরচ জোগাতে জমি বিক্রি করেছেন, কারণ দুর্নীতির টাকায় হজ হয় না। উত্তর দিয়েছেন নুরুল ইসলাম, জানিয়েছেন তিনি এর আগেও হজ করতে গিয়েছেন, নিয়ম মেনেই জমি বিক্রি করেছেন দুবারই। সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব লাগানোর জন্য নাম না করে অনুব্রতকে নিশানা করেছেন নুরুল ইসলাম। এদিন কোমা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলরাম বাগচি জানান, দেখুন, আমরা চিটিংবাজ না আমরা চোর সেটা এলাকার মানুষ প্রমাণ করবে, এটা দল সিদ্ধান্ত নেবে। আমি আজকে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছি, আপনারা মন দিয়ে শুনেছেন, যে বর্তমান যিনি ব্লকের সভাপতি তিনি একটা মঞ্চ তৈরি করুক, পাশাপাশি আমরাও একটা মঞ্চ তৈরি করি, একই দিন একই সময়। তিনি বহিরাগতদের নিয়ে নয়, সিউড়ি ২ নম্বর ব্লকের মানুষকে তিনি ডাক দিন, আর সিউড়ি ২ নম্বর ব্লকের মানুষকে আমরা ডাক দিচ্ছি। আমি কথা দিচ্ছি যে বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন সে যদি ৫০০ লোক নিয়ে কোনো সভা করতে পারে, তাহলে আমরা ৫টা অঞ্চলের সভাপতি সহ সাধারণ মানুষকে নিয়ে ৫০০০ লোক নিয়ে সভা করার ক্ষমতা এই মুহূর্তে রাখি। মানুষ জানে কে চোর, মানুষ জানে কে চিটিংবাজ, আর মানুষ উপলব্ধি করে। আপনারা জানেন বর্তমান ব্লক সভাপতি যিনি আমাদেরকে বলছেন যে সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষগুলো এক জায়গায় হয়েছে, তো আমি যদি তার সাথে এক জায়গায় বসিয়ে দেন কে দুর্নীতিগ্রস্ত মানুষ প্রমাণ করে দেবো ওই মঞ্চেই। সেই মানুষটার বিগত ১৩-১৪ বছর আগে কি ছিল, আর আজকে ওই মানুষটার কি বিলাসবহুল জীবনযাপন তা আপনারাও ভালো করে জানেন। তাই এই নিয়ে বিস্তারিত বলার কিছু নাই, সময় হোক মঞ্চ তৈরি করুন, বসার জন্য রেডি আছি, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তিনি কি দুর্নীতি করেছেন চাকরি? দেখুন, আমি আপনাকে খুব স্পষ্ট করে জানাচ্ছি, আমরা যদি ডেলি কোথাও কাজ করি খুব বেশি হলে ৫০০ টাকার বেতন পাবো, তার বাইরে নয়। তার মানে আমার রোজ মাসিক ইনকাম ১৫,০০০ টাকা। সংসার খরচের পরে হয়তো খুব বেশি হলে তার 1/3 টাকা যদি আমার বাঁচে ৫,০০০ টাকা। এক বছরে হয় কত? ৫ × ১২ = ৬০,০০০ টাকা। ১৪ বছরে হয় কত? ৬-১৪ যেটা হচ্ছে আপনারা ক্যালকুলেশন করে নিন। তাহলে যে টাকাটা হচ্ছে তার থেকেও কয়েকশো গুণ তার বেশি সম্পত্তি রয়েছে। তাহলে দুর্নীতি যদি না করেছেন, টাকা যদি কোথাও না নিয়েছেন, এই সম্পত্তি এলো কোথা থেকে? সঠিক তদন্ত হওয়া প্রয়োজন আছে। সঠিক তদন্ত হলে দুধ আর জল আলাদা হয়ে যাবে, কথা দিচ্ছি আপনাদের। চাকরি ক্ষেত্রে কি দুর্নীতি করেছেন? দেখুন, আমি আবারও আপনাকে বলছি, স্পেসিফিক কোনো কাজের উপর বলতে চাইছি না। তিনি যে দুর্নীতি করেছেন কি করেন নাই তার বর্তমান আয় সেটা প্রমাণ করে দেবে। আমি আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই যে তার বর্তমান আয়ের উৎস যদি উদ্ঘাটন করা যায়, তাহলে তিনি স্বশরীরে রোজগার করে কত টাকা রোজগার করতে পারে একটা মানুষ এই ১২-১৪ বছরে। আর এই ১২-১৪ বছরে দুর্নীতি না করলে তার তো অন্য কোনো পেশা নাই। তার ১০০ বিঘা জমি ছিল না, তার ১৫টা চাকরি ছিল না, তার বিশাল কিছু বিজনেস ছিল না, তিনি রাজনীতির সাথে যুক্ত। তাহলে রাজনীতি করতে এসে আমাদের কাজ কি? মানুষকে পরিষেবা দেওয়া, দলের কথা বলা। তা সেই জায়গা থেকে যদি এত বিপুল অঙ্কের সম্পত্তি সে মালিক হয়, তাহলে কোথা থেকে হলো আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। সেও তো তৃণমূলের ব্লক সভাপতি। অবশ্যই বর্তমানে তিনি ব্লকের সভাপতি, এটা অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে,
দল সিদ্ধান্ত নেবে আগামী দিন কি হবে। আমাদের বক্তব্য এটাই, আলাদা আলাদা মঞ্চ হোক, আমরা প্রমাণ করে দিতে চাই। আমার নাম বলরাম বাগদি, কোমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, আমি জানতে পারলাম আপনাদের মাধ্যমে যে বলরাম বাগদি বলেছে যে আমি জমি বিক্রি করে উমরা হজ করতে গিয়েছি। ও জেনেছে, তার মাধ্যমে কথাটা সঠিক, এটা ভুল নয়। ঘটনা হচ্ছে যে আমি আমার যা আছে সম্পদ বা সম্পত্তি, তাতে আমি, আমার স্ত্রী, আমার ফ্যামিলি মেম্বার দুজন, আমরা আমার যা আছে এটা আমাদের দুজনের জীবনে প্রয়োজন নয়, এত লাগে না। আর বাড়তি কোনো টাকা পয়সা থাকলে আমি জমি বিক্রি করবো কেন? আমি জমি বিক্রি করেছি, দুবার হজে গেছি, ওমরা হজে দুবার গিয়েছি আমি, একটা 2019 সালে গিয়েছি এবং একবার 2022 সালে গিয়েছি, এবং জমি বিক্রি করেই গিয়েছি। তার কারণ হচ্ছে জমি বিক্রি করে যাওয়াটা ছাড়া তো আমার উপায় নেই। তার কারণ আমার যদি গচ্ছিত অর্থ থাকতো তাহলে আমার জমি বিক্রির প্রয়োজন হতো না। কিন্তু জমি আমি বিক্রি করেছি, এজন্যই বিক্রি করেছি যে জমি বিক্রির দরকারটা এই জন্যই পড়লো, আমার কাছে কোনো গচ্ছিত অর্থ নেই এবং দুবার গিয়েছি, দুবারই আমি জমি বিক্রি করেই গিয়েছি। কারণ এখনো যে পরিমাণে সম্পদ আমার রয়েছে সেটা আমার দুজনের জন্য আমাদের দরকার হবে না। এবং আমি আমার স্ত্রীর নির্দেশে সেকেন্ড টাইম যখন আমি উমরাতে যাই 2022 সালে, তখন আমার কিছু জমি, চাষের জমি, সে জমি আমার স্ত্রীর পরামর্শে আমি মসজিদকেও লিখে দিয়েছি। অর্থাৎ আমার প্রয়োজন নেই এতটা। দুর্নীতির টাকার সোর্স কোথায়? বরং যে বলছে তার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় আমার কাছে লিখিতভাবে অভিযোগ জমা করেছে তার নিজের অঞ্চলের মানুষের কাছ থেকে, সেগুলি সঠিক সময় হলে সঠিক তদন্ত হবে। কোমা অঞ্চলের মানুষের পক্ষ থেকে বলরাম বাগদির বিরুদ্ধে প্রচুর লিখিত অভিযোগ আমার কাছে জমা রয়েছে এবং সেগুলি ফাইলবন্দি আছে, অবশ্যই সেগুলি তদন্ত হবে। আর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমি নিজে বলছি ব্যর্থহীন ভাষায় যে দল এবং প্রশাসনের পক্ষ থেকে আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তার তদন্ত হোক। আমি তো আবার বলছি যে বোলপুর থেকে করানো হচ্ছে, বোলপুরের কাছে মাথা নত না করার জন্য বোলপুর থেকে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, সংগঠনকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিরোধী শক্তিকে মদত দেওয়া হচ্ছে। এর থেকে পরিষ্কার কথা আর কিছু হতে পারে না। একই পক্ষে আমি মিছিল করছি তখন ও কিছু করাচ্ছে, সেটাই দেখাতে চাইছে। এটা ওই সব বোলপুর থেকে হচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল রবিবার 6 এপ্রিল শুভ রাম নবমী। সারা দেশ জুড়ে মহা সাড়ম্বরে নানান ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে রাম নবমী উৎসব। চারিদিকে সাজো সাজো রব। এলাকাবাসীদের তরফে ইতিমধ্যেই রাস্তার পাশে টাঙানো হয়েছে ধ্বজা। পিছিয়ে নেই খয়রাশোল অঞ্চল তৃণমূল কংগ্রেস। আজ শনিবার 5 এপ্রিল খয়রাশোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে খয়রাশোল বাজার বাস স্টপের দোকানদারদের, টোটো, অটো চালক, বাসযাত্রী, পথ চলতি মানুষদের ধ্বজা বিতরণ করা হলো। তৃণমূল নেতৃত্ব বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
এই কথাটি সামনে রেখে আপামর জনগণকে রাম নবমী উৎসবে সামিল হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের বার্তা দিলেন। এদিন উপস্থিত ছিলেন খয়রাসোল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সত্যম গোপ, খয়রাসোল পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ, খয়রাসোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রদীপ মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন খয়রাসোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যম গোপ জানান, আমাদের কর্মসূচি ছিল বলতে কালকে আগামীকাল রামনবমী আছে। রামনবমী নিয়ে যে বিজেপি উচ্ছৃঙ্খল মন্তব্য রাখছে, হিংসামূলক মন্তব্য রাখছে, তাতে যারা প্রকৃত রামনবমী যারা ধর্ম পালন করে তারা আতঙ্কিত বিজেপির এই উচ্ছৃঙ্খল মন্তব্য দেখে। তাই আমরা আজকে পথে নেমেছি যে আগামীকাল আপনারা পুজো পাঠ করুন, যে রামনবমী যে উৎসব আছে, র্যালি আছে, আপনারা নির্ভয়ে করুন। আমাদের সরকার এবং দল সব রকমভাবে সহযোগিতা করবে। পথে নেমে আমরা প্রত্যেক দোকান এবং পথ চলতি যত মানুষ আছে, গাড়ি আছে, সব প্রত্যেককে আমরা ধ্বজা বিতরণ করি এবং আগামী দিনের যে প্রোগ্রাম আছে, যে পুজো পাঠ আছে, সবাই যাতে শান্তিপূর্ণভাবে করে, যে সকল র্যালিগুলো আছে উচ্ছৃঙ্খল না করে যাতে শান্তিপূর্ণভাবে যাতে পথে নামে, কোনোরকম কোনো অসুবিধা হয় না। আমাদের সরকার এবং আমাদের দল আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি, সব ধর্মের পাশে আছি। আমাদের হিন্দু ধর্মের যে নীতি, নিজের ধর্ম পালন করো এবং অপর ধর্মকে শ্রদ্ধা করো, সেই বার্তা নিয়েই আমরা পথে নেমেছি। আমার পরিচয় সত্যম গোপ, খয়রাসোল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিদ্যালয়ের 13টি ফ্যান চুরি হয়ে যাওয়ার ফলে গরমে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রদের। ঘটনাটি ঘটেছে সিউড়ি 2 নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলের অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয়ে। সমস্ত শ্রেণীকক্ষের ফ্যান খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে। এর আগেও বহুবার বিদ্যালয়ের সরকারি জলের পাম্প থেকে শুরু করে কম্পিউটারে ব্যবহৃত ইউপিএস মেশিন চুরি হয়েছে। এবার সমস্ত ছাত্রদের বসার শ্রেণীকক্ষে তছনছ করে খুলে নিয়ে গিয়েছে ফ্যানগুলি। শুরু হয়েছে প্রথম সামগ্রিক মূল্যায়ন পরীক্ষা। ফ্যান না থাকার জন্য গরমে ঘাম ঝরিয়ে পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রদের। এ বিষয়ে এক ছাত্র জানান, 3 তারিখ থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই বিদ্যালয়ের সমস্ত শ্রেণীকক্ষে ফ্যান চুরি হয়ে গিয়েছে। শিক্ষকদের জিজ্ঞাসা করলে তারা জানান, কোনো শ্রেণীকক্ষে দুষ্কৃতীরা ফ্যান রাখেনি, সমস্ত কিছুই কানেকশন তার সহ ফ্যান নিয়ে চলে গেছে। বেশ কিছু ফ্যানের প্লেট কভার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর শেখ জানান, এটি একটি মন্দির, এটি একটি মসজিদ, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এইভাবে দুষ্কৃতীরা প্রতিষ্ঠানের জিনিস চুরি করেছে, খুব খারাপ দৃষ্টিভঙ্গি লাগছে। তবে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এখন পরীক্ষা শুরু হয়েছে সমস্ত বিদ্যালয়গুলিতে, সে মতন আমাদের বিদ্যালয়েও পরীক্ষা শুরু হয়েছে। চরম অসুবিধায় গরমে অস্বস্তি করে পরীক্ষা দিচ্ছে ছাত্ররা। তিনি আরও জানান, এই বিদ্যালয়টির নাম হলো অবিনাশপুর শ্রীরাম হাই স্কুল। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে, প্রায় 100 বছর। এবছর আমরা 100 বছর উদযাপিত করব। এটা মাল্টিপারপাস স্কুল। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন ভোকেশনাল ডিপার্টমেন্টটা অনেক আগেকার, তখন বীরভূম ডিস্ট্রিক্টে একটাই ভোকেশনাল ছিল, অবিনাশপুর শ্রীরাম হাই স্কুল। এখানে আইটি রিটেল সেক্টরও আছে, তাছাড়া জেনারেল স্ট্রিম তো আছেই। এখানে ছাত্র সংখ্যা হচ্ছে প্রায় 1150-এর মতো। আমরা বিগত 2-3 বছর ধরে দেখছি একের পর এক বিদ্যালয়ে চুরি হয়ে যাচ্ছে। আগে প্রথমে চুরি হলো সাবমার্শাল। একটা সাবমার্শাল আমরা হোস্টেলের জন্য বসিয়েছিলাম, যেদিন বসালো তার পরের দিন মোটর তুলে নিয়ে চলে গেল, ছাত্ররা ব্যবহার করতেই পারলো না। তারপরে 2 বছর আগে এখানে একটা সাবমার্শাল বসলো স্কুলের ক্যাম্পাসের ভিতরে,
যার এস্টিমেট হচ্ছে মোটামুটি 3 লাখ প্লাস। কিন্তু যেদিন মার্শাল বসলো তার পরের দিনও এই মোটরটা চুরি হয়ে গেল, একদিনও আমরা জলটা ব্যবহৃত করতে পারলাম না। ওদিকে মিড ডে মিল চালু আছে, মিড ডে মিলের ওখানে একটা সাবমার্শাল বসানো হয়েছিল, সেটাও মোটর চুরি করে নিয়ে চলে গেছে। তারপরে দেখছি 1 তারিখ রাত্রিতে আমার কাছে সিসিটিভি আছে, যেহেতু এখানে সিসিটিভি ফ্রন্টে আছে বলে চোর ফ্রন্টে আসেনি, পিছন থেকে টর্চ মেরেছে, সেই টর্চের অনুমান করে আমরা বলছি 1 তারিখ 3:40 নাগাদ, রাত 3:40 নাগাদ চুরি হয়েছে। উপরে 13খানা ফ্যান, সমস্ত ক্লাসরুম থেকে ফ্যান চুরি করে নিয়ে চলে গেছে। আর ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে নিয়েছে 3খানা ইউপিএস। এখন ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হয়েছে, 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। বাচ্চা ছেলেরা পরীক্ষা দিচ্ছে, আপনি তো দেখে আসলেন, হাঁসফাঁস করছে, গরমে ঘামছে, অস্বস্তিকর একটা কমফোর্ট পরিবেশ না পেলে ছাত্ররা পরীক্ষা কি করে দেবে। আমাদের কাছে বাচ্চা ছেলেরা আসছে, স্যার কি ব্যবস্থা করুন। আমরাও তো ফান্ড শূন্য, আমাদের একটা লিমিটেড ফান্ড থেকে, সেই ফান্ডের মধ্যে আমরা স্কুল মেরামত করি, স্কুল রিপেয়ারিং করি। আমাদের কাছে এই মুহূর্তে ফান্ড নেই, খুব সমস্যার সম্মুখীন হয়ে আছি। দেখুন আপনাদের থ্রু থেকে যদি কিছু ব্যবস্থা হয় দেখুন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। একসময় এলাকায় প্রচুর আখ চাষ হতো, আর সেই আখের নতুন গুড় থেকে তৈরি বিভিন্ন মিষ্টি উপকরণ দিয়ে পুজো হতো লৌকিক দেবী গুড়কালীর। এখন আর সেই আখ চাষ নেই, তবে নতুন গুড় থেকে তৈরি উপকরণ দিয়ে আয়োজিত হচ্ছে দেবী গুড়কালীর পুজো। আজ শনিবার 5ই এপ্রিল রাজনগর ব্লকের গৌরীবাগান গ্রামে ভূঁইয়া পরিবারের হাতে পূজিতা হলেন দেবী গুড়কালী। এ পুজোয় কোনো ব্রাহ্মণ পুরোহিত লাগে না। ভূঁইয়া পরিবারের অরুণ রায় বেশ কয়েক বছর ধরে এই পুজো করে আসছেন। এবারেও ভর দুপুরে বাদানো বেদিতে ভক্তদের হাতে পূজিতা হলেন দেবী গুড়কালী। এ বিষয়ে পূজারী অরুণ রায় ও তার স্ত্রী নিয়তি রায় জানান, প্রায় 70 বছরের পুরনো এই পুজো, আর গত 20 বছর ধরে তিনি এই পুজো করে আসছেন। পুজোয় গুড়ের জিনিস লাগবেই। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।